চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, ১১ পুলিশ সহ আহত ২০। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রী। তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত মেলেনি জানালেন তদন্তকারী চিকিৎসক। পুরান ঢাকায় মুয়াজ্জিন হত্যার কারণ জানা যায়নি এখনো, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। গণতন্ত্রের স্বার্থে শেষ পর্যন্ত ইউপি নির্বাচনে থাকবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক। ৬ মাসের মধ্যে রাজধানীর আবাসিক এলাকা থেকে সরাতে হবে বাণিজ্যিক প্রতিষ্ঠান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। ব্যবস্থা নিতে হবে অনুমোদনকারীর বিরুদ্ধেও বললেন বিশেষজ্ঞরা। এবং ১০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ২৮ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন গম সংগ্রহ করবে সরকার, জানালেন খাদ্যমন্ত্রী। স্বাগত জানালেন চাষিরা। প্রবাসী সময় সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ নিয়ে সোমবার দুদল গ্রামবাসী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১১ পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন। এদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে জেলা প্রশাসন ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে। বিস্তারিত দেখুন কমলদের প্রতিবেদনে। পুলিশ জানায়, বাঁশখালীর গন্ডামারায় প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জমি অধিগ্রহণ নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে দুপক্ষই সোমবার একই স্থানে সমাবেশ ডাকে। বিশৃঙ্খলা এড়াতে সমাবেশের স্থলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। ১৪৪ ধারা ভেঙে সোমবার বিকেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও গুলি ছুড়লে পুলিশের উপর হামলা চালায় গ্রামবাসী। এরপর দফায় দফায় পুলিশের সঙ্গে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ৪ জন নিহত হন। আমাদের একটা সালাম পাওয়ার, ওরা কইতেছে সালাম পাওয়ার করতে, আমাদের জনগণ কইতেছে সালাম পাওয়ার হইও না। এটা নিয়ে দোনো পাল্টাপাল্টি গুলি হয়েছে। আমার দালালেরা যারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে নিয়ে কাজ করতেছে, তো ওরা কি করছে, মানে জনসাধারণের উপর এস রাইফেল দিয়ে গুলি করছে। ইভেন মানে ওরা পুলিশ সহ ছিল ওখানে। দেশীয় অস্ত্র সহ তাদের কাছে কিছু আগ্নেয়াস্ত্র ছিল, পুলিশের উপরে গুলি করতে থাকে। তখন আত্মরক্ষার জন্য পুলিশ গুলি করেছে। আহত পুলিশ ১১ জন, পাবলিক আরো ১১-১২ জন হয়েছে, টোটাল ২০ জনের মতো আহত হয়েছে। সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে ৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে ২ জন গুলিবিদ্ধ এবং এগুলা খুবই গুরুতর, মানে ঘাড়ের এক সাইড থেকে গুলি ঢুকে আরেক সাইড থেকে বের হয়েছে, এরকম একটা আছে। এরকম 2টা গুলিবিদ্ধ, আর একটা অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে ফ্র্যাকচার নিয়ে আসছে, আরেকটা আমাদের এই ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে, ওইটা একটু কম, মাইনর ইনজুরি। চলতি বছর বাঁশখালী উপজেলার গন্ডামারায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। এসালাম গ্রুপের উদ্যোগে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ ও চীন যৌথভাবে অর্থায়ন করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণ নিয়ে ৪ জন নিহতের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তদন্ত করে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি ৩ ধাপে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথাও জানান প্রতিমন্ত্রী। আমরা এখানে আমরা দেখব, তো এই মাত্র আমি শুনলাম, কিছুক্ষণ আগে আমি শুনেছি ঘটনাটা। আমরা একটা তদন্ত করে দেখব যে বিষয়টা কি, এবং আমি মনে করি এটা বড়ই দুঃখজনক। এই ধরনের ঘটনা আমরা যতটুকু পারি আমাদেরকে খুব সাবধানতাভাবে অবলম্বন করতে হবে। এই বিষয়ে একটা ভালো তদন্ত হওয়া দরকার, এবং যদি যথাযথ কেউ যদি এটার জন্য অপরাধী হয়ে থাকে অবশ্যই শাস্তি হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী সাথে আমাদের আলাপ হয়েছে, এবং আমাদের মোটামুটি আমরা একটা তেলের জায়গায় আমরা একটা কমফোর্ট জায়গায় দিতে চাই, বিশেষ করে পেট্রোল, ডিজেল এবং অকটেনের ক্ষেত্রে। আমরা এই আগামী 1 সপ্তাহের মধ্যে হয়তো এই বিষয়ে একটা সিদ্ধান্তে চলে যাব। কয়েকটি ধাপে, অর্থাৎ 2 থেকে 3 ধাপে আমরা তেলের দাম অ্যাডজাস্টমেন্টে যাব। রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে মসজিদের ভেতরে ঢুকে মুয়াজ্জিনকে হত্যা করার কারণ জানা যায়নি এখনো। হত্যার রহস্য উদ্ঘাটনে মসজিদের ইমাম সহ কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। আর পুলিশ জানিয়েছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
ইসলামপুরের ঝব্বু খানম জামে মসজিদ। এই মসজিদেই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন বিল্লাল হোসেন। প্রতিদিনের মতো তার ফজরের আজান দেওয়ার কথা থাকলেও সোমবার কেউ আজান শোনেননি। নামাজ আদায় করতে এসে মসজিদের সিঁড়িতে হাত বাঁধা অবস্থায় বিল্লালের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন ইমাম। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা ফজরের নামাজের আগে যে কোনো সময় হত্যা করা হয় বিল্লালকে। সবচেয়ে গুরুতর জখম তার পেটে, এটাই সবচেয়ে মারাত্মক জখম এবং সেই জখমের ফলেই হয়তো উনি মারা গেছেন। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান এ কর্মকর্তা। যেহেতু উনি মসজিদের বিভিন্ন দোকানের এবং বিভিন্ন দান বাক্সের টাকা পয়সা, বিভিন্ন দোকানের ভাড়াও উনি মাঝে মাঝে কালেকশন করেন, সেটাও হতে পারে। তো আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছি। দীর্ঘদিন এ মসজিদে নামাজ আদায় করা মুসল্লি, এলাকাবাসী, মসজিদ মার্কেটের দোকানদার ও পরিবারের সদস্যরা নিষ্ঠুরে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন। মিলাদ করায়, দোয়া দুরুজ করে যায়, কালকেও দোয়া দুরুজ করে গেছে। আইসার শুনলাম যে মজুম সাহেবের মাইরা লেগেছে, রমজানে মধ্যে তারে মাইরা বলি টাকা টুকা নিয়ে গেছিল, এটা শুনছিলাম আমরা। ছোটতে দেখাইতে আসি যে হ্যাঁ খেজমত করতেছে মসজিদের, খুব ভালো লোক, এরকম কিছু তো শুনি নাই। এর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য বা কেউ লগে ঝগড়া লাগছে, কিছু লাগছে। আমরা দাবি এর সুষ্ঠু বিচার হোক, এর বিচার চাই, এর তদন্ত হোক, এর মানে এই যে হত্যা হইল এর হত্যার বিচার চাই। নিহত বিল্লালের গ্রামের বাড়ি মানিকগঞ্জে। তিনি দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে ঝব্বু খানম জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ব্রিক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামকে পেশাদার খুনিরাই হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল। সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ইরফানের ভাই দুপুরে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে কলাবাগান থানায় একটি মামলা করেছেন। ডাচ বাংলা ব্যাংকের ধানমন্ডি 8 নম্বর রোড শাখার সামনে গত 1.5 বছর ধরে রয়েছে পুলিশ পাহারা। ব্রিক কর্মকর্তা ইরফানুল ইসলাম গত শনিবার এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় যখন অপহরণ হন তখনও ছিল পুলিশি নজরদারি। তারপরও কিভাবে সম্ভব হলো দিনের প্রথম ভাগে একজন মানুষের উধাও হয়ে যাওয়া, এ প্রশ্নই এখন তদন্তকারীদের ভাবাচ্ছে। এদিকে ব্যাংকের বাইরের পর্যবেক্ষণ ক্যামেরায় ধরা পড়া ছবি সংগ্রহ করেছে পুলিশ ও ডিবি। তাতে ব্যাংক থেকে ইরফানের পিছু পিছু বের হয়ে আসা এক যুবককে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। সব মিলিয়ে পুলিশ মনে করছে সাধারণ ছিনতাইকারীরা নয়, পেশাদার খুনিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মোবাইলটা কিন্তু নেয় নাই, মোবাইলটা কিন্তু ওইখানে পাওয়া গেছে। তার মানে বোঝা যাচ্ছে যারা প্রফেশনাল না হলে মোবাইলটা নিয়ে যেত। যদি তাদের টাকাটা ছিনতাই করার উদ্দেশ্য হইত তাহলে তারা মাইরা ফেলানোর কোনো কারণ আমি দেখতেছি না। মাইরা ফেলানো তো আরেকটা রিস্ক না, এই রিস্ক নিতে যাবো কেন? সোমবার দুপুরে নিহতের বড় ভাই অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। এ সময় সেদিন যে গাড়ি নিয়ে ইরফান ব্যাংকে গিয়েছিল তার চালক জানান নিখোঁজের কয়েক মিনিট আগে ইরফানের সাথে তার শেষ কথা হয়। 38 আমি ফোন করছি, 11:43 ইরফান ভাই আমাকে ব্যাক করছে, বলছে আপনি কোথায় আছেন? আমাদের পাশের রাস্তায় মাঝামাঝি, মানে যাতে গ্রিন রোড থেকে আর প্লাস এই যে মিরপুর রোড থেকে আর কি মাঝামাঝি একটা পজিশন আছে। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, এটা বলছে। তারপরে ওই সার্জন সাহেবের সাথে কথা বলতেছি, তার এর মধ্যে আমি টাকা দিয়ে দিলাম। আমার আপনার ওই একটা কেস দিয়ে দিচ্ছে আর কি, রেকার বিলের 1200 টাকা। এটা দেওয়ার পরে আমি আবার ফোন করলাম যে আমি কেস তুলছি টাকা দিয়ে, মানে এটা বলার জন্য আমার কাগজ, আমি 2টা কাগজ নিয়েছিল গাড়ির, ওইটা ফেরত নেওয়ার জন্য। তা ফোন করলাম, ফোন ঢুকতেছে না, বলছে এই মুহূর্তে সংযোগ সম্ভব হচ্ছে না। শনিবার অফিসের টাকা তুলে ব্যাংক থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ব্রিক গ্যালারির কর্মকর্তা ইরফান। সেদিনই বিকেলে পুলিশ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে তার মৃতদেহ উদ্ধার করে। পরদিন পরিবার তা শনাক্ত করে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। আগামী 6 মাসের মধ্যে রাজধানীর আবাসিক এলাকা থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে হবে। সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা মাফিক 6 মাসের মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে না নিলে পর্যায়ক্রমে সেগুলো উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এছাড়াও বায়োমেট্রিক সিম নিবন্ধনে গ্রাহক হয়রানি বা ঝুঁকি নেই বলেও জনসাধারণকে আশ্বস্ত করেছে মন্ত্রিসভা। রাজধানীর অধিকাংশ আবাসিক এলাকায় এখন আর আবাসিক চরিত্রে নেই। এসব এলাকায় দিনকে দিন গড়ে উঠেছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান এবং গড়ে ওঠা নিত্য নতুন বিপণী বিতানের ভিড়ে আবাসিক ও বাণিজ্যিক এলাকার মধ্যে পার্থক্য খুঁজেই পাওয়া যায় না।
দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে এবার নির্দেশনা এসেছে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় 6 মাসের মধ্যে আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সরে যেতে হবে। আবাসিক এলাকায় বার লাইসেন্স বাতিলকরণ ও অপসারণ এবং নতুন কোনো লাইসেন্স প্রদান না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। আবাসিক এলাকাকে আবাসিক চরিত্রের মধ্যে নিয়ে আসা, কমার্শিয়াল এলাকায় কমার্শিয়াল স্থাপনা করা। পাইকারিভাবে সবার জন্য 6 মাস। সকল প্রতিষ্ঠান মানে যেগুলো অননুমোদিত বলছি আমরা, শব্দটা ব্যবহার করছি যে যেগুলো লিগালি আনটাইটেলড না। বিশ্ববিদ্যালয়গুলো অনুমোদিত, কিন্তু তারা ভাড়া বাসায় চালানোর জন্য অনুমোদন প্রাপ্ত না, তারা তাদের ক্যাম্পাসে চলে যাবে। এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো সরিয়ে না নিলে সেগুলো লাইসেন্স বাতিল করা হবে। এখন থেকে 6 মাস তাদেরকে সময় দেওয়া হবে। 6 মাসের মধ্যে তারা যদি নিজেরা না করে তাহলে উচ্ছেদের দিকে যাবে। আর সকল অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত ট্রেড লাইসেন্স বাতিল করা, ইউটিলিটি সার্ভিস প্রদানকারী সংস্থা যেমন ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন এই সমস্ত সংযোগ বন্ধ করে দেওয়া এবং ভ্যাট বা আইটি গ্রহণ বন্ধ করা। এছাড়া বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনে গ্রাহকের কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এই ফিঙ্গারপ্রিন্টের কারণে কারো কোনো ক্ষতি হবে না, এবং এটার যদি মিসইউজ হয় তাহলে এটার কিন্তু বড় শাস্তি আছে। অপারেটরের 300 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আঙুলের ছাপ নেওয়া হলে গ্রাহকের কোনো ক্ষতি কিংবা ভয়ের আশঙ্কা নেই উল্লেখ করে জনসাধারণকে দ্রুত এই পদ্ধতিতে সিম নিবন্ধনের আহ্বানও জানানো হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। দ্রুতই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। যদিও সরকারের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন ব্যবসায়ীরা সরকারের সুদৃষ্টি কামনা করছেন। আর নগর বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে সাধুবাদ জানালেও এসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত দেখুন তানিন মেহেদির প্রতিবেদনে। প্রতিনিয়তই বাড়ছে রাজধানী ঢাকার আয়তন। বর্ধিষ্ণু ঢাকায় নাগরিক সেবার কথা বিবেচনায় রেখে বেশ কয়েকটি এলাকাকে আবাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু এসব আবাসিক এলাকায় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠায় নষ্ট হচ্ছে আবাসিক এলাকার সৌন্দর্য। এমন প্রেক্ষাপটে সোমবার মন্ত্রিসভার বৈঠকে আবাসিক এলাকা থেকে আগামী 6 মাসের মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে খুশি নগরবাসী। আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিড়ম্বনা এড়াতে দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান না থাকাই ভালো। এতে করে আবাসিক এলাকার যে প্রাইভেসি, লোক সমাগম হয়, অসুবিধা হয়। যানজট মুক্ত থাকবো, আমরা অনেক ইজিলি আমরা চলাফেরা করতে পারবো। অনেক ভালো একটা ইয়া হবে, এটা আসলে ভালো হবে। সারা ঢাকা শহরে যতগুলো আবাসিক এলাকা আছে সবাই এটাতে লাভবান হবে। যদিও এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে পুনর্বিবেচনা করা হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। ব্যবসায়িক হিসেবে আমাদের সবারই একটু ঝামেলা পোহাতে হবে। সেই সিদ্ধান্তটা সরকার যেভাবে ভালো বুঝবে, হয়তো ব্যবসায়ীরা তাদের সাথে বসে যেটা ভালো হয় সেটাই করবে। সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানালেও এসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া সংস্থার কঠোর সমালোচনা করেছেন এই নগর পরিকল্পনা বিশেষজ্ঞ। যদি কোন রকম অনুমোদনহীনভাবে তৈরি করা হয়ে থাকে তাহলে সরানোটা অত্যন্ত জরুরি। কোন সরকারি প্রতিষ্ঠান তাদেরকে অনুমোদন দিয়েছিল কিনা, যেমন কোন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কখনোই তাদেরকে অনুমোদন দিবে না, কিন্তু অনুমোদন দিয়েছে, ট্রেড লাইসেন্স দিয়েছে সিটি কর্পোরেশন। রাজুক আপত্তি করে নাই, অনাপত্তি জানায় নাই, তাহলে কে দায়ী থাকবে? তার মতে নতুন আবাসিক এলাকায় যাতে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে না ওঠে সে ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থাকে সজাগ থাকতে হবে। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক করেছে দলের মনোনয়ন বোর্ড। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবারই বৈঠক হয়। বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা পর্যালোচনা করে মনোনয়ন বোর্ড। আগামী 4 মে অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। গণতন্ত্রের স্বার্থে শেষ পর্যন্ত ইউপি নির্বাচনে থাকবে বিএনপি। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 20 দলীয় জোটের বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানিয়েছেন। এর আগে রাত 9:15টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে বৈঠক শুরু হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। এছাড়া 20 দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন। ইউপি নির্বাচন ও ভবিষ্যৎ করণীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলে রাষ্ট্র, জনগণ ও বিবেকের সঙ্গে প্রতারণা করছে নির্বাচন কমিশন। এই বিশ্বাস আমাদের আরো দৃঢ় হয়েছে যে বর্তমান সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হবে না, অবাধ হবে না। তারপরে গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি, আমরা এর পরের নির্বাচনেও অংশ নেব। পরবর্তী ফেজগুলোতে আবার আমরা পর্যালোচনা করব। পর্যালোচনা করে আমরা এই নির্বাচনে আমরা এখন পর্যন্ত আছি এবং শেষ পর্যন্ত থাকবো বলেই আমরা স্থির করেছি। প্রবাসী সময় আরও থাকছে। বগুড়ায় বোমা বিস্ফোরণে 2 জন নিহতের পর ওই বাড়িতেই মিলল 20টি গ্রেনেড সহ আগ্নেয়াস্ত্র। জঙ্গি কার্যক্রম পরিচালিত হতো ধারণা পুলিশের। এবং ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত 5 বছরের এক শিশু, ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। আগামী 10 এপ্রিল থেকে কৃষকের কাছ থেকে প্রতি কেজি 28 টাকা দরে 2 লাখ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এদিকে বর্তমানে চালু থাকা ভিজিএফ কার্ড বাতিল করে জুলাই থেকে দেশের 50 লাখ দরিদ্র পরিবারকে সুলভ মূল্যে গম বা চাল বিতরণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সরকারি খাদ্য গুদামগুলোতে চাল ও গম মিলিয়ে প্রায় 12,09,000 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে 3,26,283 মেট্রিক টনেই গম। এই অবস্থায় চলতি মৌসুমে আরও গম কেনার পাশাপাশি খাদ্য সংগ্রহ ও মূল্য নির্ধারণ করতেই সচিবালয়ে বৈঠক করে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। গত বছর একই সময়ে 1.5 লাখ মেট্রিক টন গম ক্রয়ের সিদ্ধান্ত হলেও এবার আরও 50,000 মেট্রিক টন বেশি অর্থাৎ 2 লাখ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ও কৃষি মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুদ থাকার পরও কৃষকের কাছ থেকে গম কেনার সিদ্ধান্ত নেওয়া হলো। 2 লক্ষ মেট্রিক টন গম সংগ্রহ করব, মূল্য 28 টাকা। 10 এপ্রিল থেকে শুরু হয়ে আগামী 31 মে পর্যন্ত সেই সংগ্রহ চলবে। এদিকে দেশের হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিতে আগামী জুলাই থেকে 50 লাখ পরিবারকে সুলভ মূল্যে 30 কেজি করে চাল অথবা গম বিতরণের সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। আগামী অর্থ বছর থেকে 50 লক্ষ পরিবারকে প্রতি পরিবারকে 30 কেজি করে প্রতি মাসে আমরা সুলভ মূল্যে আমরা চাল বা গম আমরা বিতরণ করব। সেই মূল্যটা এখনো নির্ধারণ হয় নাই। বিজিএফ আমরা উঠিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছি। বিজিএফ উঠিয়ে দেবে বিজিএফ কার্ডধারী যারা, সেই ধরনের হতদরিদ্র মানুষের মধ্যেই এই সুলভ মূল্য কার্ড বিতরণ করা হবে। কৃষকের উৎপাদন খরচ কেজি প্রতি 27 টাকা হিসেবে 1 টাকা লাভের বিষয়টি বিবেচনায় রেখেই সরকার গম ক্রয়ের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে কৃষকের কাছ থেকে কেজি প্রতি 28 টাকা দরে গম সংগ্রহের সিদ্ধান্তে উচ্ছ্বসিত চাষিরা। পাশাপাশি গম ক্রয়ে দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। আমরা সরকারকে সাধুবাদ জানাই। সরকার গম আমাদের স্থানীয় যে ফসল হবে এটা খরিদ করবে এবং 28 টাকা রেট দিছে। সরকার যে উদ্যোগ নিছে আসলে খুব ভালো। দালাল বা ব্যবসায়ী যাতে গম কিনতে না পারে সেই জন্য আমরা সতর্ক থাকব। সরকারের কাছে এটাই আমাদের দাবি, যাতে গমটা যখন ক্রয় করে কৃষকের কাছে সরাসরি সরকার ক্রয় করে, তাইলে আমরা 28 টাকা ধরে দামটা ঠিক ন্যায্য মূল্যটা পাবো। 28 টাকা কেজি গম যদি নিজে সরকার কিনে তাহলে আমরা কৃষক এবং বেঁচে যাব। গম যদি কিনে তবে আমাদের লাভ হবে, ঠিক আছে, এতে আমরা অনেক খুশি। তাহলে আমাদের খরচটা উঠে যাবে। সরকার যদি এই গমটা নিজে সরকার লোক দিয়ে আমরা কিনে সরাসরি কিনে তাহলে আমরা খুব খুশি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। এমনকি হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণও জানাতে পারেননি তিনি। সোমবার বিকেলে সাংবাদিকদের
এ তথ্য জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর কমদা প্রসাদ সাহা। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে প্রথম ময়নাতদন্তকারী কর্মকর্তা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটন করতে পারেননি। আমরা যে রিপোর্ট পেয়েছি সেখানে বিষের কোনো আলামত বা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। মৃতার শরীরে দুটি ছোট আঘাতের চিহ্ন পাওয়া গেছে, সেটা মৃত্যুর জন্য যথেষ্ট নয় বলে প্রথম ময়নাতদন্তকারী কর্মকর্তা মনে করেছেন। এদিকে তনুর হত্যার জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় ধর্মঘট ও মানববন্ধন হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। নেত্রকোনায় ক্লাস বর্জন করে 1 ঘন্টা ধর্মঘট পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। পরে সাতপাই এলাকায় মানববন্ধন করেন তারা। এতে শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। এদিকে মৌলভীবাজারের চৌরাস্তা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ফরিদপুর ও শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মঘট ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। রাষ্ট্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি ও তনু হত্যাকাণ্ড ধামাচাপা দিতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেন। ক্ষমতার হাত বদল হলে জনতার রোষানল থেকে ক্ষমতাসীনদের মুক্তি মিলবে না বলে এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আজকে বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল লুট হয়েছে, সেই লুটকে ধামাচাপা দেওয়ার জন্য এবং তনু হত্যাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা বলতে চাই যে আমরা এইভাবে বিভ্রান্ত হব না, এই বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হবে না। অন্য কেউ যদি আপনাদের পতনের পরে ক্ষমতায় আসে, যেভাবে আপনারা আজকে গ্রামগঞ্জে মানুষকে খেপিয়ে তুলছেন, যেভাবে তাদেরকে বিক্ষুব্ধ করছেন, সেই রোষানল থেকে আপনারা রেহাই পাবেন না। প্রবাসী সময় আরো থাকছে। শেখ জামালের 8 ফুটবলারের ব্যাপারে উচ্চ আদালতের সিদ্ধান্ত বহাল আপিল বিভাগে। 13 এপ্রিলের মধ্যে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, আর এই ষড়যন্ত্রকে মোকাবেলা করেই শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। সোমবার বিকেলে ঢাকায় ডিপ্লোমা প্রকৌশলীদের এক আলোচনা সভায় তিনি একথা বলেন। দেশ বিরোধী এই চক্রান্তে বিএনপি জামায়াত জড়িত মন্তব্য করে আলোচকরা তাদের প্রতিহত করারও আহ্বান জানান। এত আগুন সন্ত্রাস, এত ষড়যন্ত্র, এত জঙ্গি তৎপরতা, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা, অপচেষ্টা, দেশি বিদেশি সব চক্রান্ত, এখনো চক্রান্ত, দেশটাকে অস্থিতিশীল করার চক্রান্ত, দেশের অর্থনীতিকে বিধ্বস্ত করার যে চক্রান্ত, সকল চরম চক্রান্তের বেড়াজাল দিকে আমরা আজকে এগিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ আজকে বাস্তবায়িত হচ্ছে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। যারা বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, জামাত ইসলাম, মুসলিম লীগ, সমস্ত খুনিরা একত্রিত হয়ে খালেদা জিয়াকে নেতা বানিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চায়। মনে রাখতে হবে, যার ভিত্তি জনগণের মধ্যে, তাকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়া যায় না। বগুড়ার শেরপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে 20টি গ্রেনেড উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সকাল পর্যন্ত অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি জঙ্গি কোনো সংগঠনের আস্তানা। পহেলা বৈশাখকে সামনে রেখে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই বাড়িতেই গতরাতে বোমার বিস্ফোরণে 2 জন নিহত হন। বগুড়া থেকে মোহাম্মদ রবিউল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বোমা বিস্ফোরণের খবর পেয়ে সোমবার সকালে গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও র্যাবের সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে 4টি পিস্তল, 40 রাউন্ড গুলি ও 20টি বোমা উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে 13 সদস্যের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলোকে গ্রেনেড বলে শনাক্ত করে।
বোম ডিসপোজাল টিম আপনারা দেখেছেন আজকে সকালবেলা এখানে এসেছে এবং এই বাসাটি তল্লাশি করে এ পর্যন্ত আমরা 20টি তাজা গ্রেনেড উদ্ধার করেছি, 4টি পিস্তল, 40 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এবং আরো বেশ কিছু সংখ্যক অন্যান্য আলামত উদ্ধার হয়েছে। আমরা প্রাথমিকভাবে আশঙ্কা করছি প্রাপ্ত আলামত দেখে এটা হয়তো কোনো জেএমবি বা অন্য কোনো গোষ্ঠীর কাজ হতে পারে, তারা এই গ্রেনেড বানাতে গিয়ে এই বিস্ফোরণটি করে। পহেলা বৈশাখকে সামনে রেখে জঙ্গিদের কোনো কার্যক্রম পরিচালনা হচ্ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, আমরা ভিকটিমের এখনো পরিচয় নিশ্চিত করতে পারিনি। আমরা পরিচয় পেলে তারা কোন গোষ্ঠীর সদস্য এটা আমরা যদি নিশ্চিত করতে পারি তাহলে হয়তো পরবর্তীতে আমরা বলতে পারবো। পুলিশ জানায় 1 এপ্রিল জোয়ানপুরের মাহবুবুর রহমানের বাড়ি ভাড়া নেয় 2 ব্যক্তি। রোববার রাত 9টার দিকে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের বাসিন্দারা সেখানে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, অপরজন চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান। বোমা বানাতে গিয়ে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সময় সংবাদ, বগুড়া। ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণে 5 বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার বিকেলে শহরের শিমরাইলকান্দি এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকেলে আব্দুল লতিফের ছেলে রাব্বি বাড়ির উঠোনে খেলা করছিল। এ সময় বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয় শিশু রাব্বি। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের 3 জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং আসামের 65টি আসনে বিধানসভার নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ শেষ হয়েছে। পশ্চিমবঙ্গে গড়ে 80% এবং আসামে 70% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হলেও স্থানীয় গণমাধ্যম কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর প্রকাশ করেছে। জি নিউজ জানিয়েছে, এ নিয়ে জমা পড়া 533টি অভিযোগের বেশিরভাগই মীমাংসা হয়ে গেছে। তবে 7টি গুরুতর অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপনির্বাচন কমিশনার। এবারে নির্বাচনে বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের ভূমি হস্তান্তর সহ বিভিন্ন দেশের সংখ্যালঘু অভিবাসীদের বৈধতার বিষয়টি বেশ গুরুত্ব পায়। 12,190 పోలింగ్ కేంద్రాల వద్ద భద్రతా విధులు খেলার খবর। 8 ফুটবলার নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে উচ্চ আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছে আপিল বিভাগ। একই সাথে দুপক্ষের শুনানির মাধ্যমে আগামী 13 এপ্রিলের মধ্যে বিষয়টি উচ্চ আদালতে সমাধান করারও নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এদিকে 8 ফুটবলারকে নিজেদের দাবি করে তাদের ফেরত দিতে আবারও বাফুফেকে আহ্বান জানিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে ফেডারেশন বলছে তারা সিদ্ধান্ত নেবে আদালতের চূড়ান্ত রায়ের পর। গেল কয়েকদিন ধরে দেশের ফুটবল অঙ্গন সরগরম মামুনুল জামাল ভূঁইয়াদের নিয়ে বাফুফে শেখ জামাল দড়ি টানাটানিতে। এ নিয়ে এক পক্ষ যখন উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছে, তার পরক্ষণে আপিল বিভাগের রায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে অন্য পক্ষ। তবে মোদ্দা কথা, বিষয়টি এখনো ঝুলে আছে আইনি প্রক্রিয়ায়। যাদের ঘিরে এত নাটক চলতি ফুটবল মৌসুমে তারা নাম লিখিয়েছে ভিন্ন ভিন্ন 3টি ক্লাবে, কিন্তু সেই 8 জনকে নিজেদের ফুটবলার দাবি করে গেল 29 মার্চ আদালতে শরণাপন্ন হয় শেখ জামাল, যেখানে আদালত ধানমন্ডির জায়ান্টদের পক্ষে রায় না দিলেও নিষেধাজ্ঞা দিয়েছে অন্য ক্লাবের হয়ে খেলতে। আদালতের এই নির্দেশনার প্রেক্ষিতে বাফুফে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে তা উচ্চ আদালতে ফেরত পাঠায় আপিল বিভাগ। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি মির্জা হোসেন হায়দার, তারা শুনানি করার পরে হাইকোর্টের যে আদেশটি সেই আদেশটি বহাল রেখেছেন এবং বাফুফের আইনজীবীকে বলেছেন যে আপনারা যদি মনে করেন যে হাইকোর্টের যে রুলটা পেন্ডিং আছে সেই রুলটা আপনারা শুনানি করতে পারেন। এই পরিস্থিতিতে দাঁড়ালো কি যে আপিল বিভাগের এই আদেশের পরে হাইকোর্ট বিভাগ যে আদেশ দিয়েছিল সেই আদেশটি বহাল থাকলো। এদিকে আইনি প্রক্রিয়ার মধ্যে থাকলেও বাফুফের ফুটবলারদের ফেরত চেয়েছে শেখ জামাল। তবে ফেডারেশন বলছে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে যাবে না দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফুটবল ফেডারেশনের অসাধু এই কর্মকর্তাদেরকে আমি বলছি, অতি সত্বর আমার প্লেয়ারদেরকে ফেরত দাও, এদেশের ফুটবলকে বাঁচাও। ফাইনাল নিষ্পত্তি ওই স্পেসিফিক টাইমের মধ্যেই হবে, তখন আমাদের করণীয় যা ওখান থেকে নির্দেশনা থাকবে সেইটাই আমরা আসলে প্রতিপালন করব। শেষ পর্যন্ত কার ডেরায় যাবে 8 ফুটবলার তা জানা যাবে 13 এপ্রিলের মধ্যে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশের টি-20 বিশ্ব আসর শেষ হয়েছে বেশ আগে। এবারে আইপিএল এর জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হবেন দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের জন্য পূর্ণ প্রেরণা নিয়েই খেলবেন বলে জানিয়েছেন সাকিব। সাথে শুভকামনা জানিয়েছেন মুস্তাফিজের জন্য। সাকিবের বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলেও নিজেকে মেলে ধরবেন মুস্তাফিজ। দেশের ক্রিকেটের অনেকের চোখে নায়ক তিনি, তাই তার আগমনটাও হলো ফিল্মি কায়দায়। কিছুক্ষণ বাদে যোগ দিলেন তার সহধর্মিনী উম্মে সাকিব আল হাসান শিশির। তার আগমনে মঞ্চ আরও উজ্জ্বল হয়ে উঠল। বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংকের সাথে 2 বছরের নতুন চুক্তির অনুষ্ঠানে তারকা দুটিতে উদ্ভাসিত করেন এই দুজন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নোত্তর পর্বে ফুটে উঠল সাকিব আল হাসানের ক্রিকেটার সত্তা। ভূয়সী প্রশংসা করলেন ক্যারিবিয়ানদের। স্পেশালি ওয়েস্ট ইন্ডিজ, যাদেরকে কেউ ওইভাবে প্রেডিক্টই করে নাই বড় কোনো টুর্নামেন্টে, আন্ডার 19ও করে নাই কেউ, আমি শিওর, এবং ওয়ার্ল্ড কাপেও করে নাই। তো দুইটা জায়গাতেই ওরা সাকসেসফুল। সো এখানে শো করে ওদের ক্যারেক্টারটা কত। কদিন বাদেই শুরু হচ্ছে আইপিএল এর নবম আসর। এবারও শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন সাকিব। নাইট রাইডার্স জার্সি গায়েও সামর্থ্যের সবটুকু ঢেলে দিবেন তিনি। জেতার জন্য যে যে কাজগুলো করার দরকার ওগুলো করার চেষ্টা থাকে সবসময়। হ্যাঁ, সবসময় সাকসেসফুল হব না, বাট 100% ট্রাই করতে পারি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেক হবে মুস্তাফিজের। সাকিবের দৃষ্টিতে বিশ্বের সবথেকে ভীতিকর বোলারদের অন্যতম হলেন বাংলার কাটার মাস্টার। আইপিএলও প্রতিভার প্রমাণ দিবেন বলে বিশ্বাস সাকিবের। আমার কাছে মনে হয় এখন ওয়ার্ল্ড ক্রিকেটের বেস্ট বোলারও, শর্টার ভার্সনে স্পেশালি। সো ওর আসলে ওরকম কিছু বলার নাই, কিংবা জাস্ট ও ফিটনেসটা মেনটেন করবে, কারণ এখানে অনেক হেক্টিক থাকে স্কেডিউলগুলো। সো ইম্পর্টেন্ট হবে ওর জন্য যেন ফিটনেসটা মেনটেন করে। আমাদের এই ইমপ্রুভমেন্টগুলো শো করে যে আমরা কতটা এগিয়ে আসছি ক্রিকেটে, স্পেশালি ওয়ার্ল্ড ক্রিকেটে। সো সামনে আরো অনেক পথ পাড়ি দিতে হবে অবশ্যই, বাট যেভাবে আমরা সামনের দিকে আগাচ্ছি আমি মনে করি যে আমরা রাইট ডিরেকশনে আছি। আইপিএলে অংশ নিতে 2-1 দিনের মধ্যেই ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন সাকিব ও মুস্তাফিজ। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটে অসাধারণ বা কল্পনাতীত এই শব্দগুলো সবই হাওয়ায় মিশে গেছে দ্বীপপুঞ্জের দেশ ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য পারফরম্যান্সে। মাত্র 1.5 মাসের ব্যবধানে আইসিসির মেগা 3টি ইভেন্টে তাবৎ দুনিয়ার ক্রিকেট পরাশক্তিদের হারিয়ে সবই জিতেছে ক্যারিবীয়রা। স্বপ্নজয়ের শুরুটা ছিল যুবাদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দিয়ে, এরপর জাতীয় নারী দল, আর শেষের কবিতায় গ্রেইল ব্রাভোরা। দর্শক, চলুন এক ঝলক দেখে আসি ওয়েস্ট ইন্ডিজের 3টি শিরোপা জয়ের গল্পের কিছু অংশ। কোন জ্যোতিষী কিংবা বুদ্ধ কি কল্পনা করেছিলেন এবছর ক্যারিবিয়ানরা জন্ম দিবে একের পর এক রূপকথা? হ্যাঁ, রূপকথাই তো। বছরের শুরুটা অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের বিশ্ব শিরোপা দিয়ে। যে কীর্তি লারা গেইলরা গড়তে পারেননি তাই করে দেখিয়েছে স্প্রিঙ্গার হেটমেয়াররা। এরপর গেল 3 আসরে শিরোপা জিতে বিশ্ব টি-20 নারীদের ট্রফিকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা অজিদের অহং চূর্ণ করে প্রথমবারের মতো শিরোপা গেল ওয়েস্ট ইন্ডিজের ঘরে। আর সবশেষ ইডেনে ক্রিকেট রোমান্টিকদের আরো একটি রোমাঞ্চে ভরা রাত উপহার দিল স্যামির দল। স্যামুয়েলস ব্রাথওয়েট বীরত্বে একমাত্র দল হিসেবে দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড টি-20 শিরোপা জিতল ক্যারিবীয় দ্বীপবাসীর ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন দলের নাম ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু এর জয় কি শুধু স্যামিদের? এর জয় তো ক্রিকেটের। বিশ্ব ক্রিকেটে প্রথম দেশ হিসেবে এক বছরে 3টে আইসিসি শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ। তাই বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে ক্যারিবীয় বন্দনা। আসর শুরুর আগেও যাদের গোনায় ধরেনি কেউ, অনেকেই তাদের হেয় করে বলেছে ব্রেইনলেস। তারাই ইডেনের মঞ্চ রাঙিয়ে আবারও ক্রিকেট বিশ্বে বিধ্বংসী রূপে ফিরে আসার হুঙ্কার ছাড়ল। টি-20 ক্রিকেট দিয়ে বিশ্বব্যাপী বিনোদনের ফেরি করে বেড়ান গেইল, স্যামি, ব্রাভোরা। তাদের বীরত্বেই ক্যারিবিয়ান ক্রিকেট আকাশে উঠল নতুন সূর্য। একই বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হারানো প্রতাপ ফিরে পাবারও পূর্বাভাস। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে নিহত 4, 11 পুলিশ সহ আহত 20। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত মেলেনি, জানালেন তদন্তকারী চিকিৎসক। পুরানো ঢাকায় মুয়াজ্জিন হত্যার কারণ এখনো জানা যায়নি, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। গণতন্ত্রের স্বার্থে শেষ পর্যন্ত ইউপি নির্বাচনে থাকবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। চেয়ারপারসনের কার্যালয়ে 20 দলীয় জোটের বৈঠক।
6 মাসের মধ্যে রাজধানীর আবাসিক এলাকা থেকে সরাতে হবে বাণিজ্যিক প্রতিষ্ঠান। মন্ত্রিসভায় সিদ্ধান্ত, ব্যবস্থা নিতে হবে অনুমোদনকারীর বিরুদ্ধেও, বললেন বিশেষজ্ঞরা। এবং 10 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 28 টাকা কেজি দরে 2 লাখ মেট্রিক টন গম সংগ্রহ করবে সরকার, জানালেন খাদ্যমন্ত্রী। স্বাগত জানালেন চাষিরা। দর্শক, এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।